যে কোনো মূল্যেই রাক্ষসটাকে খাবার দিতে হতো। ওর নাম ছিল বকাসুর। যে খাবার দিতে আসতো, খাবারের সাথে সাথে তাকেও বকাসুর খেয়ে ফেলত। একে একে সব পরিবারের পালা আসছিল। প্রতিদিন কোনো একটা পরিবারের একজন সদস্য নিজেকে বলি দিত, কিন্তু এটাকে থামানো যাচ্ছিল না। ভয় একটা বাস্তব সত্য। অন্যজনের সাথে ভালো খারাপ যাই হোক না কেন, সবাই একে নিজেকে বাঁচাতে চায়। কিন্তু কখনো আশ্বাস পাওয়া যেত না যে বকাসুর এবার ওই পরিবারকে ছেড়ে দেবে। কেবল কানেকশন যদি হয়, সেটা শুধু লাল চাঁদের কাছ থেকে। দ্বিতীয়বার ডিশ লাগানোর চেষ্টা করলে না, এরপরে তোমার পরিবারের শোটাই দেখতে পারবে রামনাথ শর্মা, তাও প্রাইম শোতে। আজ আসি। স্যার, মে আই কাম ইন? ঋষভ, এখনো কিছু হয়নি। হলে আমি তোমাকে নিজেই বলে দেব। ত্রিপাঠী বাবু, আপনার দিক থেকে একটু চেষ্টা করুন না। ঋষভ, একটু বোঝার চেষ্টা করো। ট্রান্সফারের জন্য তোমার র্যাঙ্কের ভ্যাকেন্সিরও তো দরকার আছে না? আমার যেখানে হোক চলবে, কিন্তু ট্রান্সফার চাই। প্লিজ চেষ্টা করুন না স্যার। ঠিক আছে, দেখছি। আকাঙ্ক্ষা, আমার ট্রান্সফার নিয়ে অসুবিধা আছে। তাহলে অন্য কোনো জবের ব্যাপারে ভাবা যায় না? কোনো প্রাইভেট জব? আজকের দিনে সরকারি চাকরি ছেড়ে প্রাইভেট চাকরি পাওয়া সহজ নয়। আকাঙ্ক্ষা, আমি কখনো প্রাইভেট ফার্মে কাজ করিনি। তুমি একটু ত্রিপাঠী বাবুকে বলো না, কোথাও একটা ট্রান্সফার করিয়ে দিক। যে কোনো জায়গায় ট্রান্সফার করাতে পারে, আউট অফ স্টেট হলেও হবে। আমি শুধু ত্রিপাঠী বাবুকেই নয়, ডিভিশন হেডকেও চিঠি পাঠিয়েছি। দেখো কি হয়। চায়ের জল বসিয়ে এসেছি, আমি গিয়ে দেখে আসি। মা, আমি ক্লাসে যাচ্ছি। ঠিক আছে, সাবধানে যাস। অবিনাশ, 5:30 বেজে গেছে, এখনো শ্রদ্ধা বাড়ি ফেরেনি। ওর কোনো এক্সট্রা ক্লাস ছিল না তো? কিছু তো বলেনি। আগে না, আজকে তো কোনো এক্সট্রা ক্লাস নেই। শ্রদ্ধা তো পুরো ব্যাচের সাথে 4টের সময় বেরিয়েছে। এখন তো পরের ব্যাচ চলছে। ওরা তো বলছে শ্রদ্ধা ক্লাস থেকে 4টের সময় বেরিয়ে গেছে। কি? আচ্ছা দাঁড়াও, আরেকবার ট্রাই করছি। কি হয়েছে মা? শ্রদ্ধা ক্লাস থেকে 4টের সময় বেরিয়ে গেছে, এখনো বাড়ি ফেরেনি। ফোনও তুলছে না। হ্যালো, হ্যালো শ্রদ্ধা, কোথায় তুই? আমি শ্রদ্ধা না, এএসআই সেজাল কথা বলছি। কিন্তু আমার বোনের ফোন আপনার কাছে কি করে? কি হয়েছে, সব ঠিক আছে তো? তুমি তাড়াতাড়ি গৌরীশঙ্কর রোডের পুকুরের কাছে চলে এসো। ব্যাপারটা কি ম্যাডাম? আমরা তোমার বোন শ্রদ্ধার লাশ পেয়েছি। কি? কি রে, কিছু বলছিস না কেন? কি হয়েছে? বলছি মা। আরে, না স্যার, কাউকে পালাতে কিংবা যেতে দেখিনি। এমনিতে মেয়েটা এখানে পড়েছিল,
আমি সঙ্গে সঙ্গে আপনাদের ফোন করে দিয়েছি। সেলিম বেগ, তুমি বলছিলে যে তুমি সোনারগঞ্জ থেকে আসছিলে। আমি কাজের থেকেই ফিরছিলাম। প্রত্যেকদিন আমাকে এই গৌরীশঙ্কর পুকুরের পাড় দিয়েই যেতে হয়। স্যার, ভিকটিম শ্রদ্ধার দাদা অবিনাশ এক্ষুনি পৌঁছচ্ছে। ওকে জিজ্ঞেস করেছিলে শ্রদ্ধা কোথা থেকে আসছিল, কোথায় যাচ্ছিল? শ্রদ্ধা পাল কম্পিউটার ক্লাসে গিয়েছিল স্যার। 5টা বেজে যাওয়ার পরেও যখন বাড়ি পৌঁছয়নি তখন মা ফোন করেছিল। ও ফোন রিসিভ করেনি। শ্রদ্ধা 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 দাঁড়াও 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 দাঁড়াও। কেমন করে হলো দেখো, লাশটাকে আগে পোস্টমর্টমের জন্য পাঠাতে হবে। কেন স্যার? ও তো নিজের ক্লাসে গিয়েছিল, সেখানে কি করে এলো? শ্রদ্ধাকে মাথার পিছনে গুলি করা হয়েছে। কিন্তু কে মেরেছে আর কেন? মিথ্যে বলছেন আপনারা। আমরা দেখতে চাই শ্রদ্ধাকে। এটা তোমার বোন শ্রদ্ধা, তাই তো? হ্যাঁ স্যার, কিন্তু আমি সে কথা বলছি না। কি করে? কেন? রাস্তার একজন পথচারী শ্রদ্ধার লাশটা দেখে, সেই ফোন করে। আপনাদের কাছে শ্রদ্ধার ফোনের পাসওয়ার্ড আছে? তার থেকে জানা যেত ও কার সাথে দেখা করতে এসেছিল বা প্ল্যান করেছিল। পাসওয়ার্ড তো জানি না আমরা। অবিনাশ, এমন কেউ ছিল যার সাথে শ্রদ্ধা ক্লাসের পর এই পুকুরের ধারে আসতে পারে? এই একটা গুলি পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ফায়ার করা হয়েছে, মাথার পিছন দিকে। 32 বোরের গুলি মনে হচ্ছে। কোনো বিশেষ গানের প্রতি ইশারা করছে না তো? এত ক্লোজ রেঞ্জ থেকে গুলি করা হয়েছে, উদ্দেশ্য কিন্তু মার্ডারেরই ছিল। ভিকটিমের সঙ্গে কোনো সেক্সুয়াল অ্যাসল্ট? আমরা তো কোনো প্রমাণ পাইনি। আগে না, কিন্তু মেয়েটি সেক্সুয়ালি অ্যাক্টিভ ছিল। এই মেয়েটা কম্পিউটার ক্লাস থেকে বাড়িতে ফিরছিল, কিন্তু এর বডিটা আমরা গৌরীশঙ্কর পুকুরের কাছে পেয়েছি। পুকুরটা ওর বাড়ির উল্টো পথে, তাও অনেকটাই দূরে। নরেশ, 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 দরজাটা খোল বাবা। দরজাটা বন্ধ করে রেখেছিস কেন? নরেশ, নরেশ, দরজা খোল। আরে বলবি তো ব্যাপারটা কি? কেন মাকে টেনশন দিচ্ছিস? নরেশ। যখন সন্ধেবেলা ফিরলো, মুখ দেখে মনে হচ্ছিল ভয় পেয়েছে, কিছু বলেইনি। নরেশ, আমার কিছু ভালো লাগছে না গো। কলেজে আবার কোনো ঝামেলাঝাটি করে আসেনি তো? কি জানি, কোনো কথাই বলছে না। নরেশ, শ্রদ্ধা, শ্রদ্ধা, এটা কি করে হলো? ম্যাডাম, শ্রদ্ধার দুজন ঘনিষ্ঠ বন্ধু, স্বপ্না আর অনামিকা, দুজনেই ওর ব্যাচমেট। দুজনকেই কাল রাতে ফোন করেছিলাম, তো ওরা পরিষ্কার বললো যে ওরা আদৌ জানে না যে শ্রদ্ধা ক্লাসের পরে কার সাথে দেখা করতে গেছিল ওই গৌরীশঙ্কর পুকুরে। ক্লাসে এরকম কোনো ছেলে আছে যার সাথে শ্রদ্ধা যেতে পারে? সে তো আমি বলতে পারবো না। শ্রদ্ধার কল রেকর্ড চেয়েছি, কিন্তু ওর মোবাইল ডেটাও স্ক্যান করতে হবে। স্যার, আমি খুব চেষ্টা করেছি, কিন্তু এর ফোনের পাসওয়ার্ড আমি আনলক করতে পারছি না। হেডকোয়ার্টারে পাঠাতে হবে স্যার। মুন্না, সঞ্জু, ক্লাস করার পর শ্রদ্ধা ওই পুকুরের ধারে কার সাথে গিয়েছিল খোঁজ নে। স্যার, আমি পাল কম্পিউটারের আশেপাশে দোকানদার আর রিক্সাওয়ালাগুলোর সঙ্গে কথা বলছি। আমি পুকুরের আশপাশটা খোঁজ করছি। ওখানে তো কোনো দোকান নেই, এমন তো নিশ্চয়ই কেউ থাকবে যে দেখেছে বা শুনেছে। গুলি চলেছে, হিস্ট্রি শিটেরও হতে পারে। সোমবার, বুধবার আর শুক্রবার ক্লাস হতো শ্রদ্ধার। খুব দেরি হলে 4:30 নয়তো খুব বেশি হলে 4:45টার মধ্যে বাড়িতে চলে আসতো। হেঁটে? আমাদের বাড়ি থেকে মাত্র 10 মিনিটের দূরেই ওর ক্লাস। আগে কখনো ওই রাস্তায় যেত? না স্যার, পুকুরের পাশে কেন যাবে ও? কিন্তু লাশ তো ওখানেই পাওয়া গেছে। কোনো ছেলের সঙ্গে গিয়েছিল, আমি বলতে চাইছি কোনো ওর বয়ফ্রেন্ড? আমাদের বোন খুব ছোট ছিল স্যার। 20 বছর বয়স শ্রদ্ধার। ওর কোনো বয়ফ্রেন্ড ছিল যাকে তোমরা চিনতে? স্যার, 6 বছর আগে আমাদের বাবা মারা গেছেন। তারপর আমার আর মনোজের ওপর পুরো দায়িত্ব এসে পড়ে। শ্রদ্ধা বিকম করতে চাইছিল, এমকম করতে চাইছিল, সিএ করতে চাইছিল, এমনকি কম্পিউটার ক্লাসও জয়েন করেছিল। আমরা দুজন ভাই খুব পরিশ্রম করে ওকে পড়াচ্ছিলাম। খুব দায়িত্ববান মেয়ে ছিল স্যার ও। বয়ফ্রেন্ড থাকার তো কোনো প্রশ্নই ওঠে না। বয়ফ্রেন্ড থাকাটা কোনো অপরাধের মধ্যে পড়ে না অবিনাশ। এটা তো বয়সের ধর্ম। তাছাড়া বাড়িতে না বলে
বাড়ির একেবারে উল্টো রাস্তায়। শ্রদ্ধা একা তো যায়নি, নিশ্চয়ই কারোর সঙ্গে গিয়েছিল ও। কোনো কারণ তো ছিল যাওয়ার। এরকম কি বা কারণ থাকতে পারে স্যার? যে কারণেই হোক, সেটা অবশ্যই শ্রদ্ধার মৃত্যুর সঙ্গে জড়িত। গুলি পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে চালানো। এত কাছ থেকে ভুল করে গুলি চালানো হয় না। যদি ভুল করে চালানো হয়ও, তাহলেও আমরা খুঁজে বার করব। কিন্তু যদি শ্রদ্ধাকে জেনে বুঝে গুলি করা হয়, তাহলে প্রশ্ন হলো কেন গুলি করা হলো ওকে। সেটাই তো স্যার, কেন? একমাত্র বোন ছিল আমাদের, কেন মেরে ফেললো ওকে? গৌরীশঙ্কর পুকুরের কথা তো শ্রদ্ধা কখনো আমাদের কাছে উল্লেখ করেনি। প্রতিদিনের মতো আমরা একসঙ্গেই বেরিয়েছিলাম। আমরা দুজন আমাদের বাড়ি গেলাম, শ্রদ্ধা ওর বাড়ি চলে গেল। হ্যাঁ আমিও তো সেরকম কিছু জানতাম না। আরে আমি তো ভাবতেই পারিনি। হ্যাঁ সেটাই। বাবা যাই, হ্যাঁ, চল বাই। চল চল, বাই বাই। বাবা আমি তো বিশ্বাসই করতে পারছি না। বলেছিলাম না তোকে। চল চল। স্বপ্না, অনামিকা, গৌরীশঙ্কর পুকুরটা শ্রদ্ধার বাড়ির ঠিক উল্টো দিকে। ওইদিকে শ্রদ্ধা কাউকে চিনতো? আমাকে তো কিছু বলেনি ও। স্বপ্না তোকে? আমাকেও না ম্যাম। তোমরা তিনজন একই কলেজে পড়ো? নো ম্যাম, শ্রদ্ধা তো এসকে কলেজ অফ কমার্সের, আর আমরা দুজন শান্তিদেবী কলেজ থেকে। শ্রদ্ধার কোনো বয়ফ্রেন্ড ছিল? সরি ম্যাম, শ্রদ্ধা এই ব্যাপারে আমাদের কখনো কিচ্ছু বলেনি। না ম্যাম। হ্যাঁ শুনেছি, কেউ গুলি মেরে দিয়েছে মেয়েটাকে। হ্যাঁ। আচ্ছা, গৌরীশঙ্কর পুকুরে যাওয়ার তো একটাই রাস্তা, আর সেটা এইটা না? হ্যাঁ হ্যাঁ, আমি মেয়েটাকে এখান থেকে যেতে দেখেছি। মোটামুটি কটা নাগাদ? দুপুরবেলা এই 4:30 থেকে 4:30 হবে। একাই যাচ্ছিল? খান্ডেলওয়াল সুপার স্টোর চেনো? হ্যাঁ, ওই ঘন্টাঘরেরটা তো। হ্যাঁ হ্যাঁ, ওই একটাই তো আছে। ওর মালিকের ছেলে নরেশ খান্ডেলওয়াল, ও ছিল ওই মেয়েটার সঙ্গে। হ্যাঁ, নরেশকে ডাকুন। কি ব্যাপারটা কি? একবার ডাকুন তো। নরেশ, পুলিশ এসেছে। কি ব্যাপার স্যার? তুমি বলো নরেশ। ও আমি কিছু করিনি স্যার। গানটা কোথায় রেখেছো নরেশ? নিয়ে এসো, আর পুলিশ স্টেশন চলো আমাদের সাথে। কোনো গানটা নেই ওর কাছে, বুঝেছেন আপনি? ও কিচ্ছু করেনি। হ্যাঁ, ওই মেয়েটার সঙ্গে পুকুর পাড়ে গেছিল ঠিকই, কিন্তু খুব টেনশনে বাড়ি ফিরলো। খুনের পর একটু টেনশন হয়, নতুন কিছু না। স্যার আমি শ্রদ্ধাকে মারিনি। তাহলে কে মেরেছে? গুলি তোমার সামনে চলেছে, কে চালিয়েছে? আমি জানি না স্যার, ওকে কে। খুনের পর একটু টেনশন হয়, নতুন কিছু না। স্যার আমি শ্রদ্ধাকে মারিনি। তাহলে কে মেরেছে? গুলি তোমার সামনে চলেছে, কে চালিয়েছে? আমি জানি না স্যার, ওকে কে গুলি করেছে। শ্রদ্ধা নরেশের সাথে ছিল, আর নরেশ ওকে বাঁচানোর চেষ্টাটুকুও করেনি। আপনারা নরেশের ব্যাপারে জানেন? হ্যাঁ, শ্রদ্ধা আমাদেরকে জানিয়েছিল যে ওর বন্ধু। যখন আমরা নরেশের ব্যাপারে আপনাদের কাছে জানতে চেয়েছি তখন তো কিছু বলেননি। সেই সময় আপনারা আমাদেরকে বয়ফ্রেন্ডের ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন, আর শ্রদ্ধা আমাদের বলেছিল যে নরেশ ওর শুধুই বন্ধুই হয়। মা নরেশকে দেখেছিল একবার, যখন শ্রদ্ধাকে বাড়িতে ড্রপ করতে এসেছিল। বাই বাই। মা, খুব খিদে পেয়ে গেছে। বন্ধু ছিল দাদা, তাই তো বাড়ি অবধি ড্রপ করে দিল। আর এসব কতদিন ধরে চলছে ড্রপ টপ করার ব্যাপারে? আজ প্রথমবারই ছিল দাদা। আমি কলেজ থেকে বেরোচ্ছিলাম আর ওখান থেকেই যাচ্ছিল, আর ও বললো ড্রপ করে দি, ব্যাস, আর কিছু না। এই খান্ডেলওয়াল সুপার স্টোরসের ছেলেটা না? হ্যাঁ দাদা, নরেশ খান্ডেলওয়াল। দেখ নরেশ, অনেক সময় নেই আমাদের হাতে। তাহলে তুই বলছিলিস যে বাইকে করে তুই শ্রদ্ধার সঙ্গে যাচ্ছিলিস গৌরীশঙ্কর পুকুরের দিকে। আমি তো শ্রদ্ধাকে শুধু সোনারগঞ্জে ড্রপ করতে যাচ্ছিলাম। আমরা ওই পুকুরটা পাশ দিয়ে যখন যাচ্ছিলাম, তখন হঠাৎ করে সামনে 3 জন চলে এলো। ওই 3 জন কারা? আমি ওদের দেখতে পাইনি স্যার। কেন, চোখ বেঁধে বাইক চালাস নাকি? ওরা 3 জন মুখে গামছা বেঁধেছিল। আরে কি হয়েছে দাদা? কারা আপনারা? কি চাই কি? চল নাম নিচে, নিচে নাম। আরে দাদা দাদা, আমার কথাটা শুনুন। আপনাদের যা চাই আপনারা নিয়ে নিন। কারা আপনারা? তবে ওই, তোকে করবো গুলি? কপালে করবো না, মুখে করবো। মার শালাকে, জান তো ছাড়বি না শালাকে। আমি হাত জোর করছি, প্লিজ আমাকে যেতে তোর দাও। হাত তুই নিজের কাছে রাখ।
আর তোর ঠোঁট তুই বন্ধ করে ফেল, একেবারে সিল করে দে। যদি কোথাও মুখ খুলিস না তাহলে তোর বাড়িতে গিয়ে 6টা গুলি করে আসবো। মুখে গামছা বাঁধার কারণে আমি ওদের মুখটা দেখতে পাইনি, আর ওরা যে গাড়িতে করে এসেছিল সেটাতে করেই চলে গেল। আর তারপরে তুইও পালিয়ে গেলি ভিতর মতো, শ্রদ্ধাকে ওখানে মরতে দিলি। ও মারা গিয়েছিল স্যার। ডাক্তার তুই চেক করেছিলি? দেখেই বোঝা যাচ্ছিল। যখন মরে গেছে দেখলি তখন ওখানে দাঁড়িয়ে পুলিশকে ফোন করলি না কেন? শ্রদ্ধার বাড়ির লোককে ফোন করলি না কেন? ওর বাড়ির লোক সবাইকে চিনিস তো তুই? না স্যার, আমি আমি ওর ফ্যামিলির কাউকেই চিনতাম না, শুধু ওকে 1-2 বার বাড়িতে ড্রপ করেছিলাম। মিথ্যে বলছিস তুই। না স্যার, আমি মিথ্যে বলছি না। নে নম্বর বল গাড়ির। স্যার, আমি এত ভয় পেয়ে গেছিলাম যে নাম্বারটা খেয়ালই করিনি। নাম্বারেও গামছা লাগানো ছিল নাকি? কি গাড়ি ছিল? মডেল কি? আমার মনে নেই স্যার। আবার মিথ্যে বলছিস। গাড়ির নম্বর দেখিসনি, ঠিক আছে, গাড়ির মডেলও তোর মনে নেই? এবারে তো বলবি কালারও মনে নেই, তাই না? সত্যি মনে নেই স্যার। তুই সবকিছু জানিস কিন্তু বলছিস না। আর একটা জিনিস ভুলে যাচ্ছিস। শোন, ওই বড় লোক বাবার ছেলে না তুই, তোর বাড়িতে, এই থানাতে নয়। স্যার, আমার কথাটা বিশ্বাস করুন, আমি এত ভয় পেয়ে গেছিলাম যে মাথা কাজ করছিল না। আরে আমার ছেলের বয়স মাত্র 20 বছর, এত বড় একটা দুর্ঘটনা ঘটলো ওর চোখের সামনে। খুব স্বভাবতই ও খুব বিচলিত হয়ে আছে। সারা রাত ঘর বন্ধ করে বসেছিল, ও তো কোনো কিছুই খায়নি। তারপর সকালে ও আমাকে সব বলে। আপনার ছেলে কিন্তু কোনো ধোয়া তুলসী পাতা নয়। বাইকে শ্রদ্ধাকে নিয়ে যাচ্ছিল, আর যখন কেউ শ্রদ্ধাকে গুলি করলো তখন পালিয়ে গেল। কিন্তু ও কোনো ভুল করেনি তো। করেছে ভুল। শ্রদ্ধাকে একা মরার জন্য ছেড়ে দিল, এটা ভুল নয়। আর ভুল তো আপনারাও করেছেন। সকাল থেকে সবকিছু জানা সত্ত্বেও মুখ বুজে বসে আছেন। আপনি প্লিজ আমাদের বিশ্বাস করুন, আমি সত্যি জানাতে চেয়েছিলাম। আমি তো ওই শ্রদ্ধার দাদাকেও ফোন করতে গেছিলাম। খুব ভয় পেয়ে আছে ও। ওর উপর বেশি স্ট্রিক্ট হবেন না। মোটে তো 20 বছর বয়স ওর। কি 20 বছর বলে যাচ্ছেন তখন থেকে? 20 বছরের মেয়েটাও ছিল যে মরে গেছে। না স্যার, আমি শ্রদ্ধার সঙ্গে ঘুরে বেড়াচ্ছিলাম না, শুধু সোনারগঞ্জে ড্রপ করতে যাচ্ছিলাম। কেন ড্রপ করতে গিয়েছিস? কেন মানেটা কি স্যার? শ্রদ্ধা ফ্রেন্ড ছিল আমার, ও বলেছিল তুই সেই জন্য। সোনারগঞ্জে শ্রদ্ধাকে কোথায় ড্রপ করতে গিয়েছিলি? শ্রদ্ধা কিছু বলেনি। আমি শুধু ওর ক্লাসের ওখানে গিয়েছিলাম আর ওকে বাইকে পিক করে নিলাম। বাই শ্রদ্ধা। বাই চল ভাই। কিরে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি বললাম। তাহলে তুই জানতিস না শ্রদ্ধা কার সঙ্গে দেখা করতে যাচ্ছে? স্যার, শ্রদ্ধা আমাকে না বললে আমি কি করে জানবো? তুই জানিস, কিন্তু তুই আমাদের বলছিস না। আমি সত্যি বলছি, যা হয়েছে সেটাই বলছি। শ্রদ্ধা তোকে ফোন করেছিল কম্পিউটার ক্লাস থেকে? ফোন নয়, মেসেজ করেছিল। মেসেজ রাখা? সেটা তো আমি ডিলিট করে দিয়েছি। তোর ফোন দে। নরেশ, বলে দে ব্যাপারটা কি? শ্রদ্ধাকে কে গুলি করেছে? স্যার, আমি এর আগে কোনোদিনও গান দেখিনি। ঠিক মতো উঠে দাঁড়াতে পারছিলাম না আমি, পা দুটো কাঁপছিল আমার। কোন রকমে আমি স্যার ওখান থেকে পালিয়ে এসেছি। সব মেসেজ ডিলিট করে দিয়েছে স্যার। শ্রদ্ধার নামও নেই কল লিস্টে। কোনো ব্যাপার না, আমরা ওর সমস্ত কল রেকর্ড, সমস্ত মেসেজ বার করে নেব, তারপর দেখা যাবে ব্যাপারটা। তুই আর শ্রদ্ধা কলেজের বন্ধু? না স্যার, অনলাইন আলাপ হয়েছিল। ফ্রেন্ড স্কোয়ারে আমরা অনেকদিন ধরে চ্যাট করছিলাম। তারপরে জানতে পারলাম যে আমাদের দুজনের বাড়ি চিত্রাপুরেই। তখন সামনাসামনি দেখা হলো, বন্ধুত্ব হয়ে গেল। বন্ধুত্ব? বন্ধুত্বই। শুধু বন্ধুত্ব? স্যার, আমি শ্রদ্ধার কলেজে যাচ্ছি, এসকে কলেজ অফ কমার্স। ওখানে অ্যাঙ্গেল পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্যার, শ্রদ্ধার কল রেকর্ডস কালকের মধ্যে চলে আসা উচিত, আর হয়তো ফোনটাও আনলক হয়ে যাবে। নরেশের পিছনে আমাদের লোক লাগিয়ে দাও। ওর গাড়ির মডেল, রং পর্যন্ত মনে নেই। খান্ডেলওয়াল সুপার স্টোরের উত্তরাধিকারী, মনে হচ্ছে মিথ্যে বলছে। যদি সত্যি 3টে লোক মুখে গামছা বেঁধে ওকে মারতে এসে থাকে, তাহলে ওকে ছাড়লো কেন? শুধু এটা বলার জন্যে যে ওরা মুখে গামছা বেঁধে এসেছিল? স্যার, শ্রদ্ধার 2 দাদা, মনোজ আর অবিনাশ, দুজনেই বলছে যে এই নরেশ শ্রদ্ধার শুধুমাত্র বন্ধু ছিল। ওরাও মিথ্যে বলছে, হয়তো লুকোচ্ছে আমাদের থেকে। এই শ্রদ্ধা আর নরেশের মধ্যে শুধু বন্ধুত্বের সম্পর্ক নয়।
স্যার এই নরেশই মেরেছে হয়তো, আর এখন ফালতু মিথ্যে বলছে। একটা মেয়ে ওর সাথে ছিল, কিছু লোক আসে ওকে গুলি মারে চলে যায়, আর ও চুপচাপ দেখতে থাকে, না পুলিশকে বলে না মেয়েটার বাড়ির লোককে। স্যার ও উল্টোপাল্টা গল্প দিচ্ছে। ভাবেনি না ও আগে যে প্রশ্নের মুখে পড়তে হবে? মেরে দিল আমাদের বোনকে আর পালিয়ে গেল এখান থেকে। প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা কোণা খোঁজো, জলদি। ইন্সপেক্টর সাহেব, আমি বলছি তো আপনাকে, আমাদের পরিবারে কোনো দিন কারুর কাছে কোনো বন্দুক ছিল না। আপনার ছেলে একটার পর একটা মিথ্যে বলছে কমলেশ বাবু। আমি সত্যি বলছি স্যার, মানে আমার মাথায় এটা ঢুকছে না যে নরেশ কেন মিথ্যে বলতে যাবে। আমরা বুঝতে পারছি, একটা ছেলে একটা মেয়েকে নিয়ে বাইকে করে বেরোয়, আর মেয়েটার গুলি লাগার পর ও ওখান থেকে শুধু পালাই না, চুপ করে যায় একেবারে। এটা একটা ক্ষেত্রেই হতে পারে, যদি গুলিটা ছেলেটাই চালিয়ে থাকে। আপনি আমাদের সন্তানের বিরুদ্ধে খুনের অভিযোগ আনছেন। আপনার ছেলের মিথ্যে সন্দেহকে আরো জোরদার করছে। আবে মুন্না খোচর, তুই আমাকে বল, তুই কি বলিস বলতো? এই 3টে গামছা পরে গুলি চালানোর মতো কে হতে পারে? কোনো পেশাদার হতে পারে ভাই, যারা সুপারি নেয়। ঠিকই বলেছিস। কার সুপারি? ওই মেয়েটার ভাই। আর মেয়েটাকে কোথায় টপকালো? ওই আমাদের গৌরীশঙ্কর পুকুরের কাছে। মানে কি নিজের এলাকায়, তাই তো? হ্যাঁ ভাই, নিজেদের এলাকা। আর আমাদের এলাকার বাহুবলীকে? তোমার বস শৈলেশ লালচাঁদ। জগন ভাই, আমার পরীক্ষা নিচ্ছ নাকি? তোকে বিনা পয়সায় একটা লজিক বোঝাচ্ছি। সোজা কথা, শৈলেশ লালচাঁদ বাবুর এলাকাতে বাইরের লোক এসে সুপারি নেবার ভুলটা করবে কেন? তবে কি তুমি বলতে চাইছো যে ওই 3জন গামছা পরা লোকগুলো তোমাদের লোক? আরে না রে, আমি শুধু এটাই বলছি, এই যে 3টে গামছা পরা খুনি এই জগতেরই নয়। এই ব্যাপারটা পুরো মন গড়া আর ভুয়ো। কার? নরেশ খান্ডেলওয়ালের? একদম। কাণ্ডটা হয়েছে একরকম, আর গল্পটা অন্যদিকে ঘোরাচ্ছে নরেশ। বেশ, মেনেই নিলাম নরেশ মিথ্যে বলছে। শ্রদ্ধার মার্ডার ওই করেছে। এখন প্রশ্ন এটাই যে কেন? ওর চামড়া তুলে নিন, তখন নিজেই বলবে কেন। নরেশ বলছিল যে ও শ্রদ্ধাকে সোনারগঞ্জে ড্রপ করতে গিয়েছিল। তোমাদের দুজনের সোনারগঞ্জে কোনো পরিচিত লোক আছে? ওখানে তো আমাদের কেউ পরিচিত নেই। আর শ্রদ্ধা ক্লাসের পরে ঘরে ফেরার বদলে সোনারগঞ্জে কেন যাবে? স্যার এটা নয় যে শ্রদ্ধা কখনো কলেজ থেকে বা ক্লাস থেকে লেট আসেনি, কখনো আধা ঘন্টা 1 ঘন্টা, কখনো কোনো এক্সট্রা ক্লাসে যাওয়ার হতো বা কাজ এসে পড়তো, কিন্তু ও প্রত্যেকবারই মাকে বা আমাদের দুজনের কাউকে ফোন করে দিত। তোমাদের মনে হচ্ছে শ্রদ্ধা কোনোদিন মিথ্যে বলেনি তোমাদেরকে? প্রশ্নই ওঠে না স্যার, ওর যেটাই হতো মুখের ওপর বলে দিত স্যার। আর আর যদি ওর অন্য কোথাও যেতে হয় তাহলে ক্লাসের নাম কেন করবে? আমার মনে হচ্ছে এই নরেশ মিথ্যে কথাই বলছে। আমাদেরও সন্দেহ হচ্ছে ওর ওপর, কিন্তু নরেশের কাছে শ্রদ্ধাকে মার্ডার করার কোনো উপযুক্ত কারণ তো থাকবে। আমি তোমাদের দুজনকে জিজ্ঞেস করছি, এই দুজনের মধ্যে কোনো অ্যাফেয়ার ছিল? স্যার কোনো অ্যাফেয়ার ছিলই না। তুমি যতটা কনফার্ম হয়ে বলছো ওদের মধ্যে কোনো অ্যাফেয়ার ছিল না, আমার তো অতটাই মনে হচ্ছে যে ওদের দুজনের মধ্যে কিছু একটা ছিল। কি প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ তো খুনেরও নেই মনোজ। প্রমাণ নরেশের মিথ্যে কথায় আর ওর পালিয়ে যাওয়ায়। শ্রদ্ধা ওর সাথে ছিল, আর ও বলছে কিছু মুখোশ পরা লোক এলো আর ওকে গুলি মেরে চলে গেল, আর এই চুপচাপ পালিয়ে গেল, বাড়িতে বসে রইল। এটা কি করে হতে পারে স্যার? শৈলেশ লালচাঁদ, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সেজল কথা বলছি। হুকুম করুন ম্যাডাম, কি সেবা করতে পারি আপনার জন্য? তোমার একজন লোক আছে জগন, বলছিল ওদের এলাকায় গুলি চললে তুমি নাকি জানবেই যে গুলিটা কে করেছে। দেখুন ম্যাডাম, ব্যাপারটা এটা হলো যে আমি আর আমার বড়দা রাজকুমার লালচাঁদ অনেক বছর ধরে চিত্রপুরে সেবা করে আসছি। আমাদের এলাকায় 20 বছরের একটা কলেজে পড়া মেয়েকে গুলি করে চলে যাবে, আর তাও আমার গামছায় মুখ ঢেকে। কিন্তু এরকমই তো হয়েছে, আর এরকম হলে কাজটা কে করেছে? আর যদি কেউ করেও থাকে, আমি কথা দিচ্ছি তার ঘাট ধরে আমি আপনার কাছে নিয়ে যাব। আর এই ছেলেগুলো যারাই হোক না কেন, কি নাম বললো যেন জগন? ছেলেটার নাম নরেশ। এই ছেলেটা আপনাকে সত্যি বলছে না, তা না হলে কেউ দিনের বেলা গুলি চালিয়ে হাওয়া হয়ে যাবে? এটা অসম্ভব ম্যাডাম। 26শে সেপ্টেম্বরের 3:15 সময় মেসেজ এটা। নরেশ 4:10 চলে আয়, আমার ক্লাস শেষ হয়ে যাবে। স্যার খুব ভেগ মেসেজ, কোথায় আসবে, কি ব্যাপারে দেখা, কোনো তথ্য নেই। স্যার শ্রদ্ধার মোবাইলের ফটো গ্যালারিতে নরেশের সঙ্গে অনেক ফটো আছে, তাতেই মনে হয় যে দুজনের মধ্যে কোনো অ্যাফেয়ার তো ছিলই। এটা তো আমি আগেই ভেবে নিয়েছিলাম। এইরকমই ক্লোজ ফটো আরো 2টো ছেলের সঙ্গে আছে।
আর কতগুলো ছবি আছে এতে? স্যার এই কটাই আছে যা পাওয়া গেছে। ওর ফোন রেকর্ড স্ক্যান করি স্যার। 26 সেপ্টেম্বর ও নরেশকে কোনো ফোন করেনি, আর নরেশের ফোন রেকর্ডসেও এমন কোনো কল নেই যেটা ও শ্রদ্ধাকে করেছিল। ওদের শুধু চ্যাট মেসেঞ্জারে কথা হতো। আর নরেশ এই ইনকমপ্লিট মেসেজটা পড়লো আর সহজেই বুঝে গেল কোথা থেকে পিক আপ করবে আর কোথায় ড্রপ করবে। স্যার অ্যাকচুয়ালি আমি শ্রদ্ধাকে ওখান থেকে পিক করতাম, তাই আন্ডারস্টুড ছিলাম। তাহলে তুই শ্রদ্ধাকে পিক আপ সার্ভিস দিতিস, আর এরা দুজন কি সার্ভিস দিত? আমি জানি না স্যার এরা দুজন কারা। তোর ছবি আমরা পেয়েছি শ্রদ্ধার মোবাইল থেকে। সমস্ত অ্যালবামে শ্রদ্ধা এমন পাসওয়ার্ড লাগিয়ে রেখেছিল যে ফরেন্সিক ডিপার্টমেন্টকে যথেষ্ট বেগ পেতে হয়েছে এটা খোলার জন্যে। মিথ্যে কথা বলা বন্ধ কর, আর সত্যি করে বল কি চলছিল। আমি জানি না স্যার। যখন শ্রদ্ধাকে তুই পিক করলি তখনও তোকে বলেছিল সোনারগঞ্জে ড্রপ করতে, নাকি এটাও আন্ডারস্টুড ছিল? এখনো তো ভদ্রভাবে জিজ্ঞাসাবাদ করছি, তাতেই থরথর করে কাঁপছিস। ভালো কথায় বলে দে, আমাদের ক্যালানি সহ্য করতে পারবি না তুই। স্যার আমাদের অ্যাফেয়ার ছিল। নতুন কিছু বল, এটা আমরা জানি। স্যার সেদিন আমরা পুকুরের পাশে যাচ্ছিলাম, কারণ ওখানে যাওয়ার শ্রদ্ধারই মুড হয়েছিল। 2 দিন আগেই আমাদের দেখা হয়েছিল। তখন শ্রদ্ধা বলেছিল মন্ডেতে গৌরীশঙ্কর পুকুরের কাছে যাব ক্লাসের পরে। আর 4:10 তুই ক্লাসের কাছ থেকে শ্রদ্ধাকে পিক আপ করলি। হ্যাঁ স্যার। তারপর যখন আমরা পুকুরের কাছে পৌঁছে গেছিলাম তখন হঠাৎ করেই একটা গাড়ি আমার বাইকটাকে ওভারটেক করলো। এক মিনিট, তুই তোর আগের বয়ানে বলেছিলিস গাড়ি ওখানে আগে থেকে দাঁড়িয়ে ছিল, আর 3 জন লোক মুখে গামছা মোড়া তোর বাইককে থামিয়ে দেয়। তুই এটা বলেছিলিস না বলিসনি নরেশ? তাড়াতাড়ি করতে গিয়ে বলে ফেলেছি, কিন্তু স্যার এটাই হয়েছিল। আর ওই গাড়িটা পিছন দিক থেকে এসে বাইককে ওভারটেক করলো, ব্রেক মেরে দাঁড়িয়ে গেল। এবার তোর নতুন স্ক্রিপ্টটা কি? গল্পের টুইস্ট কোথায়? স্যার তারপরে কি হয়েছে দাদা? নরেশ তুই এখনো মিথ্যা বলছিস। তোর এই স্ক্রিপ্টে এখনো অনেকগুলো ভুল রয়েছে। এটাই হয়েছিল। আমি ওই লোকগুলোকে কোনোদিনও দেখিনি স্যার। যদি তোর এই গল্পটা সত্যি হয় তাহলে এই 3টে লোক শ্রদ্ধাকে মারতে এসেছিল কেন? কোনো তো একটা কারণ থাকবে। শ্রদ্ধা আমাকে কোনোদিনও কিচ্ছু বলেনি। শ্রদ্ধার অন্য বয়ফ্রেন্ড বা অ্যাফেয়ারগুলোর ব্যাপারে আমি কোনোদিনও কিচ্ছু জানতে পারিনি। এটা তো স্যার আপনি যখন ছবি দেখালেন তখন বুঝতে পারলাম। আমাদের দুজনের ফ্রেন্ড স্কোয়ারে আলাপ হয়েছিল। যদিও আমার মনে হতো যে ও আমাদের সম্পর্কটা নিয়ে এতটা সিরিয়াস ছিল না, কিন্তু আমি ওকে সত্যি ভালোবাসতাম স্যার। দেখলি তোর ভালোবাসা? তোর প্রেমিকাকে গুলি মারলো আর তুই পালালি। আমি আপনাকে আগে বলিনি স্যার। ওরা 3 জন যখন শ্রদ্ধাকে গুলি মেরে চলে যায় তখন আমি শ্রদ্ধার কাছে গিয়েছিলাম স্যার। শ্রদ্ধা ও মারা গিয়েছিল স্যার। শ্রদ্ধা কি কোনো কিছুর সঙ্গে যুক্ত ছিল নরেশ, নাকি ওর 2 দাদা আমাদের কাছে কোনো কিছু লুকোচ্ছে? স্যার এই শ্রদ্ধা কখনো সোজাভাবে কথা বলতো না। সব বিষয়ে কোনো কোড, কোনো রহস্য বজায় রাখতো। অদ্ভুত টাইপের মেয়ে ছিল স্যার ও। শ্রদ্ধার বাকি 2 জন বয়ফ্রেন্ড, এদের ব্যাপারে শ্রদ্ধা কোনোদিন তোকে কিছু বলেছিল? কোনোদিনও না। আমি তো স্যার সবসময় এটাই ভেবেছি যে শ্রদ্ধা শুধু আমার সঙ্গে ইনভলভড। কোড, কোনো রহস্য বজায় রাখতো। অদ্ভুত টাইপের মেয়ে ছিল স্যার ও। শ্রদ্ধার বাকি 2 জন বয়ফ্রেন্ড, এদের ব্যাপারে শ্রদ্ধা কোনোদিন তোকে কিছু বলেছিল? কোনোদিনও না। আমি তো স্যার সবসময় এটাই ভেবেছি যে শ্রদ্ধা শুধু আমার সঙ্গে ইনভলভড। কে বলছো? আরে কলটা তো আপনি করেছেন। সাব ইন্সপেক্টর দিলীপ চৌধুরী বলছি থানা থেকে। শ্রদ্ধা মিস্টার কল রেকর্ডসে তোর নাম্বার পেয়েছি। তোদের মধ্যে প্রায় গত 1 মাস ধরে রেগুলার কথা হতো, অনেকক্ষণ। হ্যাঁ, আমি ওকে চিনতাম। তোরও পরিচয়টা এবার দে। আমার নাম হলো অমন ঝা। কোথায় থাকিস? চিত্রপুরে? না, সোনারগঞ্জ। আমার সামনাসামনি কথা হবে। তুই কি এখানে নিজে আসতে পারবি নাকি তুলে আনবো? প্রথমে আপনি বলুন যে আপনি কে বলছেন। চিত্রপুর থানা থেকে সাব ইন্সপেক্টর সেজল কথা বলছি। শ্রদ্ধাকে তুমি খুব ভালো করে চিনতে? হ্যাঁ চিনতাম। আমার নাম করণ শুক্লা। তুমি শ্রদ্ধার শেষকৃত্যে সামিল হয়েছিলে? না, আসলে আমি আসতে পারিনি। ঠিক আছে, থানায় চলে এসো তাড়াতাড়ি। যেখানে এই নরেশ বলে ছেলেটা শ্রদ্ধার সঙ্গে তার অ্যাফেয়ারটা প্রথম থেকেই লুকোচ্ছিল, সেখানে অন্যদিকে আমার নামের ছেলেটা শ্রদ্ধার সঙ্গে তার অ্যাফেয়ারটা বলতে চাইছিল আমাদের।
করণ শুক্লাও আমাদের সামনে শ্রদ্ধার সঙ্গে তার অ্যাফেয়ারের কথা বলার জন্য উদ্গ্রীব হয়েছিল, কিন্তু রহস্য আরও ছিল, গভীর, যেটার দিকে কেউ লক্ষ্যই করছিল না। আর এই সব কিছুর মধ্যে চিত্রপুর এলাকায় আরও একটা ঘটনা ঘটেছিল। হ্যালো, ইন্সপেক্টর স্যার, আমি দীনেশ জয়সওয়াল বলছি, জয়সওয়াল জুয়েলার্স থেকে। বলুন। স্যার, আমি কোনো কেস ফাইল করতে চাই না, কিন্তু প্লিজ আমার আপনার সাহায্য দরকার। প্রথমে ঘটনাটা তো বলুন মিস্টার জয়সওয়াল। আমি ক্লান্ত হয়ে পড়েছি ইন্সপেক্টর স্যার। এই লালচাঁদ গ্যাংয়ের লোকেদের পেটে নোট গুজে গুজে আমি ক্লান্ত হয়ে পড়েছি। প্রতি সপ্তাহে সপ্তাহে টাকা তো নেই, তার উপরে লাখ লাখ টাকা চাইছে। কি ব্যাপারে? স্যার, ওরা বলছে যে 10 লাখ টাকা দাও, না হলে আমার মেয়ের সাথে। বলতেও ঘেন্না হয় স্যার। লালচাঁদ বন্ধু, তার মানে কেবলওয়ালা লালচাঁদ। রাজকুমার নিজে টাকা চেয়েছে, সামনে এসে হুমকি দিয়ে গেছে। ও তো নিজে কখনো সামনে আসে না, নিজের ছোট ভাই শৈলেশকে আগে করে দেয়। উঠে দাঁড়া, আমি বলছি উঠে দাঁড়া। বুঝতে পারিসনি? একটা কথা তুইও জেনে নে ইন্সপেক্টর, আমি 2 টাকার কোনো আসামি নই যাকে ধরার জন্য তুই হাবিলদার পাঠাবি। কলা ছাড় ইন্সপেক্টর। এই শহরটাকে তুই তোর বাবার জমিদারি ভেবে নিয়েছিস, তাই না? এটা আমার বাপের যেমন জমিদারি না, সেরকম তোরও বাপের জমিদারি নয় ইন্সপেক্টর। এই খাকি উর্দির অ্যাটিটিউড ফিল্মেই চলে রে, ফিল্মি হিরোদের মানায়, তোর না। চল, নাম বল এই কুকুরটার যে আমার বিরুদ্ধে ডেকেছে। বল ওকে, যে বলেছে আমি নাকি ওর কাছে টাকা চেয়েছি। নামটা যদি বলেও দিই, তুই তার গায়ে হাত তুলতে পারবি না, কেননা এখান থেকে বেরোনোর আগে তোর এই 2টো হাত আমি টুকরো টুকরো করে ভেঙে দেব। এনে 5টা আঙুলের মধ্যে একটা আঙুল মাখিয়ে দেখা, চ্যালেঞ্জ করছি। এই হাতকে ভেঙে তুই টুকরো টুকরো করবি না? দেখ এই হাত কত দূর কি করতে পারে। হ্যালো স্যার। বিজয়, রাজকুমার লালচাঁদের ছোট ভাই শৈলেশ লালচাঁদকে কেন তুলেছ? স্যার, ওর নামে তো অভিযোগ আছে, গুরুতর। অভিযোগকারীটা কে? লালচাঁদ ওকে প্রাণে মারার হুমকি দিয়েছে, আর সেই কারণে ও সামনে এসে নাম বলতে চাইছে না। আর তুমি যে এই গুরুতর অভিযোগের কথা বলছো, এটা তুমি কার নামে নোট করেছো? অজ্ঞাত হিসেবে নোট করে নিয়েছি। কিন্তু তোমার এই অপরাধী কোনোভাবেই অজ্ঞাত নয়, সমঝে বুঝে কাজ করো বিজয়। এই রাজকুমার লালচাঁদ কে সেটা আমরা ভালো করে জানি। স্যার, শৈলেশ এই মুহূর্তে আমার কাছে জাস্ট একজন অপরাধী, যে নিজের দাদার পলিটিক্যাল কানেকশনের পিছনে লুকোচ্ছে। কিন্তু তোমার অভিযোগকারী কোনোভাবেই তো সামনে এসে কিছু বলছে না। না স্যার, কিন্তু লালচাঁদের এই ভুল ধারণাটা ভাঙতে হবে যে ও ইচ্ছে মতো লোকেদের হুমকি দেবে আর লোকেরা তাদের টাকা দিয়ে দেবে। দেখো, কোনো শোনা কথার উপর বেস করে আমরা কোনো নাগরিকের অধিকার ছিনিয়ে নিতে পারি না। যখন কোনো প্রত্যক্ষ প্রমাণ পাবে তখন জিজ্ঞাসাবাদ করো। স্যার, আপনি জানেন যে এই রকম লোকের বিরুদ্ধে। সেটা আমি জানি, আর সেই জন্যই আমি বলছি যে বাচ্চাদের মতো বিহেভ করো না। 2 দিনও লাগবে না তোমার আমার ট্রান্সফারের অর্ডার আসতে, তোমার কোনো বিনা অফিসিয়াল কমপ্লেনে এবং কোনো উইটনেস ছাড়াই। শৈলেশ লালচাঁদের উপর হাত দেওয়ার কথা একদম ভেবো না, আর এরপরে এরকম কোনো অ্যাকশন নেবার আগে আমাকে জানাবে। এখন শৈলেশ লালচাঁদকে ছেড়ে দাও, এটা আমার অর্ডার বিজয়। স্যার, অর্ডার এসেছে উপর থেকে। 2বার কিন্তু সুযোগ পাওয়া যাবে না, আর যদি পাসও পরের বার ভালো করে ব্যবহার করবি, বুঝলি? চাপ নিস না ভাই, এবার আপনিও বলে ফেলুন, নামটা বলুন, অভিযোগটা কে লিখিয়েছিল? কেউ না। এই ভুল আর একবার করবেন না, ঝামেলায় পড়ে যাবেন, আর আপনার প্রিয়জনরাও। চল ভাই। স্যার, করণ শুক্লা আর আমান ঝা, ওই 2টো ছেলে যাদের ছবি শ্রদ্ধার মোবাইল থেকে পাওয়া গেছে, সেজাল ওদের জিজ্ঞাসাবাদ করছে। হয়তো নরেশ সত্যি ভয় পেয়ে গিয়েছিল, হয়তো গামছা মাথার লোক 3টাই শ্রদ্ধাকে হত্যা করেছে। মানে স্যার? আমাদের খোঁচরদের ওর দাদা অবিনাশ আর মনোজের পিছনে লাগিয়ে দাও। ওদের পরিবারের পুরো হিস্ট্রি বার করো, খোঁজ নাও যে শৈলেশ লালচাঁদ ওদেরকে কখনো কোনো হুমকি দিয়েছিল কিনা, ওদের থেকে টাকা নেবার চেষ্টা করেছিল কিনা। স্যার, শৈলেশ লালচাঁদ? যতটা বললাম ততটাই করো, খোঁজ নাও।
যে শৈলেশ লালচাঁদ কখনো মিশ্র বন্ধুকে কোনো হুমকি দিয়েছিল, ওর থেকে টাকা পয়সা চেয়েছিল, যার মূল্য ওর বোন শ্রদ্ধাকে গুলি খেয়ে শোধ করতে হয়েছে? খোঁজ নিচ্ছি স্যার। স্যার, এই করণ আর আমান দুজনেরই আশ্চর্য কাহিনী রয়েছে। কি আশ্চর্য কাহিনী? স্যার, এই শ্রদ্ধা হত্যাকাণ্ডের কাহিনী নরেশ, করণ আর আমান এই তিনজনের প্রেম কাহিনীর সাথে যুক্ত হতে পারে। আমিও এসকে কলেজের স্টুডেন্ট ছিলাম, শ্রদ্ধার থেকে 1 বছরের সিনিয়র ছিলাম। 3 বছর ধরে আমাদের অ্যাফেয়ারও চলছিল। কিন্তু নরেশ যে বলছিল 3 বছর ধরে ওর সাথে অ্যাফেয়ার চলছিল শ্রদ্ধার। মিথ্যে কথা বলছে ও। আমি তো কোনো নরেশকে চিনিও না। কে নরেশ আর কে আমান ম্যাডাম? আমার আর শ্রদ্ধার ভালোবাসা সেই ছোটবেলার। 8 বছর ধরে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলাম, আর আমি তো শ্রদ্ধাকে প্রপোজও করেছিলাম। তাহলে শ্রদ্ধার শেষকৃত্যে কেন এলি না তুই? ম্যাডাম, ওই দিন আমি চিত্রাপুরে ছিলামই না, কাজের জন্য বাইরে গেছিলাম। যখন আমি খবর পেলাম তখন আমি কি ফিল করছি সেটা সেটা শুধু আমি নিজেই জানি। দুঃখ তো হয়েছিল শুনে, হবে না কেন, কিন্তু ভয়ও পেয়েছিলাম যে কিছু না করা সত্ত্বেও আমি ফেসে না যাই, সেই জন্য এতদিন সামনে আসে। আর তুই বলছিস তুই শ্রদ্ধাকে প্রপোজ করেছিলিস আর ও হ্যাঁও বলে দিয়েছিল। হ্যাঁ, এটা সত্যি। এই জন্যই বলছি ম্যাডাম, এটা কারোর কোনো ষড়যন্ত্র শ্রদ্ধাকে বদনাম করার জন্য। শ্রদ্ধা শুধু আমাকেই ভালোবাসতো। স্যার, নরেশ, করণ আর আমান এই তিনজনের কল রেকর্ডে একে অপরের নাম্বার কখনোই ফিচার হয়নি, আর এই তিনজনও বলছে একে অপরকে তারা কিন্তু চিনতো না। শ্রদ্ধার 2 দাদা অবিনাশ আর মনোজ খুব গলাবাজি করে বলছিল ওদের বোনের কোনো অ্যাফেয়ার নেই। স্যার, এরকম হতে পারে এই তিনজন বয়ফ্রেন্ডের মধ্যে কোনো একজন শ্রদ্ধার বাকি 1টা বা 2টো অ্যাফেয়ারের কথা জানতে পেরে যায়, সহ্য করতে পারেনি আর সুপারি দিয়েছে মুখ ঢাকা লোকগুলোকে। নরেশের স্টেটমেন্টটা আমার মিথ্যে মনে হচ্ছে। তাহলে করণ আর আমান ওরাও যে সত্যি বলছে তার কোনো প্রমাণ নেই। এই তিনজন কি লুকোচ্ছে আর কেন? তুমি এটা খোঁজ নাও আর তোমার সবচাইতে বড় টিম লাগিয়ে দাও এদের পিছনে। সোনা এসে গেছে, আমার ছোট্ট সোনা। এটা কি হলো বলুন ম্যাডাম? আপনার কি সত্যি মনে হয় যে আমি আপনার বাচ্চার সাথে কিছু করে দেবো? তার জন্য স্কুল ভ্যানটা আপনি ছাড়িয়ে দিলেন, নিজে স্কুলে ছাড়তে আর নিয়ে আসতে চান? হ্যাঁ, দেখুন, আমার স্বামী এখন বাড়িতে নেই। জানি তো আমি, আমার সামনে দিয়ে তো গেলেন উনি। টাকা তো আপনাকে নিশ্চয়ই দিয়ে গেছেন। উনি এখনো টাকা পাননি। ম্যাডাম, বলুন ঋষভ বাবুকে তাড়াতাড়ি করতে। আমি কাল আবার আসবো টাকা নিতে। আর হ্যাঁ ম্যাডাম, যদি কাল টাকা না পাই না, তাহলে কালকে ওই সোনাকে আনতে আমি স্কুলে যাব, বুঝতে পারলেন? চললাম সোনা, টাটা টাটা। মা, উনি কে ছিলেন? এই নে ধর। ধন্যবাদ ভাই, আমি সামনের মাসের মধ্যে টাকাটা ফেরত দিয়ে দেবো। আরে ঠিক আছে ভাই, কিন্তু তোর অসুবিধাটা আমি বুঝতে পারছি না। তোর উপর হঠাৎ এই ট্রান্সফারের ভূত চাপলো কেন রে ভাই? এমনিতে আকাঙ্ক্ষা বৌদি, আপনি শৈলেশ দাদার নজরে রয়েছেন। শৈলেশ দাদা আপনাকে খুব পছন্দ করেন, মন থেকে। সালাম সাহেব, এই দুজন ভাই অবিনাশ আর মনোজ শৈলেশ লালচাঁদের থেকে কোনো বিপদ ছিল? এই মিশ্রা ভাইরা না আপনার কাছে অনেক মিথ্যে কথা বলছে, কিন্তু এই কথা সত্যি যে শৈলেশ লালচাঁদের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। কি ব্যাপারে মিথ্যে বলেছে ওরা? নরেশ খন্ডেলওয়ালের ব্যাপারে। তার মানে মনোজ আর অবিনাশ ওদের অ্যাফেয়ারের ব্যাপারে সব জানতো? হ্যাঁ একদম, এই অবিনাশের অফিস থেকে জানতে পেরেছি। এই অবিনাশ মিশ্র আর ওর ভাই মনোজ মিশ্র মিলে নরেশ খান্ডেলওয়ালকে খুব বাজেভাবে মেরেছে স্যার। দূরে থাক তুই শ্রদ্ধার থেকে, বুঝলি? শোন, এই যে তুই শ্রদ্ধাকে বারে বারে ঘরে ড্রপ করতে আসিস না, এইসব নাটক ছেড়ে দে। আর আজকের দিনের পর থেকে যেন তোকে আমার বোনের সাথে না দেখি। চিত্রপুরটাকে তোকে দুনিয়াতেও দেখতে পাওয়া যাবে না, বুঝেছিস? মেরেই ফেলবো তোকে। কিন্তু নরেশ এখনো এই ব্যাপারে আমাদের কিছু বলেনি। হতে পারে এটা অনার কিলিং এর ব্যাপার। মনোজ আর অবিনাশ শ্রদ্ধা আর নরেশের প্রেমের কথাটা জানতে পেরে যায়, তো হতে পারে ওই বাকি দুজন বয়ফ্রেন্ড মানে আমান আর করণের ব্যাপারেও জানতে পেরে যায়। করণের সাথে অ্যাফেয়ার 8 বছর ধরে চলছিল। মনোজ আর অবিনাশের মার্ডার করার চান্স আছে। ওদের দুজনের ফোন রেকর্ডস বের করছি, হতে পারে ওরাই শ্রদ্ধার সুপারি দিয়েছে। স্যার, এখন আমরা শ্রদ্ধার 3টে অ্যাফেয়ারের কথা জানতে পারলাম, হতে পারে আরও ছিল। দাদারা বোনের এই অ্যাফেয়ারের কথা জানতে পেরে যায়,
ও চলাফেরায় আপত্তির ফলে রাগ হয় ওকে মেরে ফেললো হয়তো। আর এই 3 গামছাধারী যাদের ব্যাপারে নরেশ বলেছে, হয়তো এরা বাইরের কেউ নয়, বরং এই চিত্রপুরেরই। যেমন জগন বলেছে আমাদের মুন্না খোচরকে। শৈলেশ লালচাঁদ বাবুর এলাকাতে বাইরের লোক এসে সুপারি নেবার ভুলটা করবে কেন? হয়তো এই 3 জনই শৈলেশ লালচাঁদের লোক। শ্রদ্ধার সুপারি ও নিজে হয়তো নিয়েছিল। শৈলেশদা, খবর ভেসে এসেছে চিত্রাপুর থানা থেকে। ওই পুলিশের লোকজন আমাদের জিজ্ঞাসাবাদ করবে। কোন ব্যাপারে জিজ্ঞাসাবাদ? ওই মেয়েটাকে মারার অভিযোগ আমাদের ওপরেই চাপিয়ে দেওয়া হচ্ছে। আরে ইন্সপেক্টরের তো খুব চর্বি গজিয়েছে রে। তাকে যা খুশি ওকে করতে দে, যা করতে চায় ও করুক। ঘুড়ির মতো যত খুশি ওপরে উঠুক না কেন, লাটাই তোমার রাজকুমার তার কাছেই রয়েছে। আমরা ইচ্ছে করেই শ্রদ্ধা আর নরেশের সম্পর্কটাকে গোপন রাখতে চেয়েছিলাম। আমাদের বোনের মৃত্যুর পর ওর ব্যক্তিগত জীবন নিয়ে টানাটানি হোক আমরা চাইনি। শ্রদ্ধা খুন হয়েছে, ওর জীবনের প্রত্যেকটা ছোট ছোট ব্যাপার আমাদের এখন খুঁড়ে বের করতে হবে। যদি প্রয়োজন হতো আমরাই আপনাকে নরেশ আর শ্রদ্ধার ব্যাপারে বলে দিতাম। কি বলতে? হ্যাঁ, যে তোমরা ওকে মেরেছো, ওকে প্রাণে মারার হুমকি দিয়েছিলে? আর এটা বলো, ওই দুটো ছেলে আমান আর করণ, ওদেরও পিটিয়েছো, ওদেরও প্রাণে মারার হুমকি দিয়েছো? তোকে কতবার বুঝিয়েছি, কারুর কারুর আচার ব্যবহারেই তাদের ভবিষ্যতে কি হবে বোঝা যায়। আমি তো বলেছিলাম দূরে থাক, ওই মেয়েটার থেকে দূরে থাক। এখন এতে দ্বিমত নেই যে নরেশ এখনো পুরো সত্যিটা বলছে। এতেও দ্বিমত নেই যে এই কেসের সঙ্গে যুক্ত বেশ কিছু লোক এখনো অর্ধেক সত্যিটা বলছে। শ্রদ্ধার খুনের সত্যিটা ওই তথ্য থেকে সম্পূর্ণ অন্য ছিল, যেটা তখনও পর্যন্ত আমরা জানতেও পারিনি। যে কোনো মূল্যে রাক্ষসকে খাওয়াতেই হতো। ভয় একটা কঠিন সত্য। আমরা আমাদের মৃত বোনের সম্মান কেন নষ্ট করব? সম্মানকে গুলি মারো। শ্রদ্ধাকে খুন করা হয়েছে। তুমি নরেশ আর শ্রদ্ধার অ্যাফেয়ারটা কেন লুকিয়েছিলে? এখন আপনারা তো জেনে গেছেন না, তাহলে ঝুলিয়ে দিন ওই বদমাসটাকে ফাঁসিতে। স্যার, এই নরেশই মেরেছে শ্রদ্ধাকে। নরেশই বা কেন? তোমরা দুজনে তো হতে পারো। স্যার, শ্রদ্ধা আমাদের একমাত্র বোন, খুব ভালোবাসতাম আমরা ওকে। নরেশও এটাই বলেছে যে ও খুব ভালোবাসতো শ্রদ্ধাকে। আমানার কারণে একই কথা বলেছে। এবার তোমরা বলবে এদের দুজনকে তোমরা চেনোই না, কে এরা, তাই তো? স্যার, করণ আর আমানের ফোন রেকর্ডস শৈলেশ লালচাঁদকে সুপারি দিয়েছিল সে কথা বলছে না। কিন্তু 3 নম্বর প্রেমিক নরেশের মিথ্যে অনেক কিছুই বলছে। স্যার, হতে পারে করণ, আমান আর নরেশ এই 3 জন বয়ফ্রেন্ড মিলেই কাণ্ডটা করেছে। জয়েন্ট সুপারি। যদি শ্রদ্ধার 2 দাদার এর ভেতরে হাত না থাকে তো। কারণ তো ক্লাস 1 থেকেই শ্রদ্ধার সঙ্গে পড়তো, আর আজ আমাদের বোন নেই বলে আপনারা যা ইচ্ছে তাই বলবেন ওর ব্যাপারে। কেউ যখন ওপর দিকে থুতু ফেলে তখনই সেই থুতুটা নিজের গায়েই পড়ে। শ্রদ্ধাকে মারার জন্য কত টাকা সুপারি দিয়েছিলিস তোরা লালচাঁদকে? আমরা সুপারি দিয়েছি শ্রদ্ধাকে মারার জন্য। প্রমাণ দেখতে চাস? প্রত্যেক বছর কত বাড়ির লোক মারে তাদের মেয়েকে। বয়েই গেছে আপনার প্রমাণের কথা। ও আমাদের ছোট বোন ছিল, বাচ্চাদের মতন মানুষ করেছি ওকে, কখনোই সন্দেহ করিনি আজ পর্যন্ত। আমরা তো নরেশের ব্যাপারে জানতেই পারতাম না, যদি ওর বাবা কমলেশ খান্ডেলওয়াল আমাদের সঙ্গে দেখা না করতো। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.